হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপি 2024-এর যে নতুন প্র্যাকটিস সেটটা লঞ্চ করেছে ব্রাইট একাডেমি অর্থাৎ লীলা রয় ম্যামের, সেই বইটার আমরা 1 নম্বর সেট আলোচনা করেছিলাম, অর্থাৎ 1 নম্বর সেট নিয়ে অঙ্কের সমাধান করেছিলাম এবং সেখানে অনেকে বলেছিলাম যে কমেন্ট করতে যে এই বইটা কমপ্লিট করাবো না, আগে যে প্র্যাকটিস শুরু করেছিলাম সেটা কমপ্লিট করাতে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই বইটাই কমপ্লিট করাতে। তো আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। যারা যারা সেট 1 দেখোনি অর্থাৎ প্লেলিস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত টাকা, কত বছরে সেটা দ্বিগুণ হবে। তাহলে কোনো আসল প্রিন্সিপালটা কত হচ্ছে, 3p হচ্ছে। প্রিন্সিপালের সাথে যখন এই পিটা যুক্ত হয়েছে এটা কি হয়েছে, আমাদের অ্যামাউন্ট হয়েছে অর্থাৎ সুদ আসল। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে সুদ আসল থেকে আসল মাইনাস করতে হবে অর্থাৎ 2p, এটা হবে আমাদের ইন্টারেস্ট। এবার একই সুদের হারে বলা আছে, তাহলে এখান থেকে আগে আমরা রেটটা বের করি। তাহলে রেট ইকুয়াল টু কি, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে 2p, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। টাইম কত বলা আছে 20 বছর। প্রথমে আমি বেসিক বলবো, তারপর ট্রিক্স বলবো। ঠিক আছে, 2 দিয়ে কাটা দিলে 10, এদিকে একটা 0 কাটা গেল, অর্থাৎ রেট হলো কত, রেট হলো 10%। এবার এই রেটে কত বছরে সেটা দ্বিগুণ হবে, তাহলে একই রকমভাবে দ্বিগুণ, সেই প্রিন্সিপালটা কি হয়ে যাচ্ছে, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 2p, দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এবার এইটা হলো আমাদের অ্যামাউন্ট। এবার ইন্টারেস্ট কত হবে, এই 2p থেকে p মাইনাস করে দাও p। এবার টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত, প্রিন্সিপাল নিচে রেট ইন্টু হচ্ছে নিচে কী হবে, রেট ইন্টু 100 গণিত ইন্টারেস্ট, এখানে তো পি ধরেছিলাম এই প্রিন্সিপাল। ঠিক আছে, আবার 2p এটা হলো সুদ আসল। সুদ আসল থেকে আসল মাইনাস করলে কি হয়, সুদ পড়ে থাকে। তাহলে 100 গণিত ইন্টারেস্ট, একটা ইন্টারেস্ট হচ্ছে p আর আসলটাকেও p ধরেছি, তাহলে তলায় p বসবে। তাহলে এই p তো কাটা যাবে, সমান হবে কত, 10 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ। এবার এটার শর্ট ট্রিক্স দেখো কী করে করবে। এখানে এই যে এই 2p এটা হচ্ছে আমাদের সুদ, সেটা কত বছর হচ্ছে 20 বছরে। তাহলে এই যে 2p এই সুদটা হচ্ছে কত বছরে, সেটা হচ্ছে 20 বছরে। ঠিক আছে, তাহলে 1p এই সুদটা কত হবে, তাহলে এখানে হবে 10 বছরে। এবার এই একই রকমভাবে বলা আছে কত বছরে সেটা সুদের হার দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, এখানে সুদ আসলটা দ্বিগুণ আর আসলটা হচ্ছে p। তাহলে এখানে আমাদের এই ইন্টারেস্ট কত হবে, p হবে, ইন্টারেস্ট হবে p। তাহলে এই p এর ভ্যালুটাই আমাদের এখানে চেয়েছে, অর্থাৎ 10 বছর হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান। বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত কত হবে। তাহলে এখানে কুকুরের 3টি লাফ অর্থাৎ 3 ডগ, এখানে যেটা সমান বলা থাকবে সেটা আমরা সমান দিয়ে লিখব। তাহলে 3 ডগ ইকুয়াল টু লিখলাম বিড়ালের 4টা লাফের সমান অর্থাৎ 4 ক্যাট। ঠিক আছে, তাহলে এখানে ডগ আর ক্যাট কত হবে, তাহলে ডগ বাই ক্যাট এটা যদি বের করি তাহলে 4 হয়ে আছে, 4-এর সাথে ক্যাট গুণ হয়ে আছে, তাহলে 4 ওপরে নিচে 3 কোনাকুনি গুণ হয়। তাহলে ডগের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4 আর ক্যাটের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। এবার এখানে প্রথমে বিড়াল আর কুকুরের অনুপাত চেয়েছে, তাহলে এখানে প্রথমে ক্যাট তারপর হচ্ছে ডগ। প্রথমে ক্যাট কত ছিল, এখানে 3 ছিল, এটাকে লিখব। তারপরে ডগ কত ছিল, 4 লিখব। ঠিক আছে, এবার বিড়ালের 5টা লাফ, প্রথমেই বলা আছে বিড়ালের 5টা লাফ আর এই কুকুরের 4টা লাফ। তাহলে বিড়ালের কটা লাফ, বিড়ালের হচ্ছে 5টা লাফ। তাহলে এখানে বিড়ালের কাছে 5 গুণ করব আর কুকুরের সাথে 4 গুণ করব। তাহলে এদিকে 3 5 15 আর এদিকে হচ্ছে কত, 4 4 16। তাহলে 15:16 এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরলাম x টাকা। ঠিক আছে, এবার লাভ ইকুয়াল টু, লাভের ফর্মুলা কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে প্রথমে লাভ বলা আছে, তাহলে লাভটা বের করব। তাহলে বিক্রয় মূল্য কত আছে 1754 টাকা, 1754 মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। আর এদিকে ক্ষতি বলা আছে, তাহলে ক্ষতি ইকুয়াল টু কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x আর বিক্রয় মূল্য কত 1492। ঠিক আছে,
তাহলে এখানে এটাও হচ্ছে, এটা লাভ বলা আছে, এটা ক্ষতি বলা আছে। তাহলে লাভ ইকুয়াল টু কী করলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর এদিকে ক্ষতি ইকুয়াল টু কী লিখলাম, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার এটা আমাদের কি হবে, সমান করতে হবে আমাদের, ঠিক আছে। এবার একদিকে এক্সগুলোকে যদি নিয়ে আসি, তাহলে এদিকের যে মাইনাস এক্সটা সমানের দিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হবে, 2x হবে। আর এই এক্সটাকে যখন আমি এদিক থেকে এদিকে নিয়ে গেছি, তাহলে এই মাইনাসের এটাকে এদিকে আনলে প্লাস হয়ে যাবে। তাহলে এদিকে তো 1754 এটা ছিলই, আর এটাকে যোগ করলে কত হবে, 1492, ঠিক আছে। এদিকে 4 আর 2 যোগ করলে 6, 9 আর 5 যোগ করলে 14 হলো। আর এদিকে 7 আর 8, 8 4 12, 2 3, 3246। তাহলে এখানে 2x ইকুয়াল টু কত, 3246। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে হচ্ছে 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 3, 1623 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ধরেছিলাম, আর x এর ভ্যালু কত পেলাম, 1623 টাকা। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা, প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল বিক্রি করলে তার 20% লাভ হবে। প্রতি কেজি ডাল 16.5 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এখানে যেটা আমাদের কাজ করতে হবে, এই যে এই 15 টাকা প্রতি কেজি আর 12 টাকা প্রতি কেজি, এটা হচ্ছে তার ক্রয় মূল্য, মানে ওই দু প্রকার ডালকে মিশ্রণ করছে। এই একটা কিনেছিল 1 কেজি দাম 15 টাকা, আর একটা কিনেছিল 1 কেজি দাম 12 টাকা, ওই দুটোকে মিশ্রণ করেছে, এবার বিক্রি করছে তখন এই টাকাটাই। তাহলে এই দুটো তো ক্রয় মূল্য, এটাও আমাদের বলা আছে বিক্রয় মূল্য। তাহলে এইখান থেকে আমরা ক্রয় মূল্যটাকে বের করব, ঠিক আছে। ক্রয় মূল্য বের করে সেটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এখানে ক্রয় মূল্য যদি ধরি 100 টাকা, যে ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে এখানে লাভ কত হবে, এটা এক সাইডে অঙ্কটা করছি, ঠিক আছে। ক্রয় মূল্যটা যদি আমি 100 টাকা ধরি, তাহলে এখানে এই 20% লাভ করে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা লাভ বিক্রয় মূল্য হবে। কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে 16.50 টাকা, তাহলে এইটার ভ্যালুই কত, 16.50। দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে 100 দিয়ে ভাগ করব। তাহলে 1 সমান কত হবে, তাহলে এদিকে 1650 আর এদিকে 0 0 কেটে দাও, তাহলে 165 তলায় 10। এই 1 ইউনিটের ভ্যালুটা সবসময় তলায় ভাগ করতে হয়, তাহলে এদিকে হলো 120। তাহলে এখানে ক্রয় মূল্য যেটা আমরা কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে কি করো, গণিত 100 করে দাও, ঠিক আছে। তাহলে এদিকে 2 0 2 0 2 0 কাটা গেল। 3 দিয়ে কাটো, 3 5 15 আর 3 5 15, 3 দিয়ে কাটো, 3 4 12, 55/4। তাহলে এখানে 55/4, এটাকে আমি আর পয়েন্ট করব না, ঠিক আছে। 55/4 টাকায় কিনেছিল। তাহলে এক প্রকার কিনেছিল 15 টাকা কেজি দরের, আর এক প্রকার কিনেছিল 12 টাকা কেজি দরের, আর মোট যে বিক্রি করে কিনেছিল দুটিকে মিশ্রণ করে, সেটা হচ্ছে 55/4টাকে কী করব, এটা প্রতিটার সাথে গুণ করে দেব। তাহলে এখানে এবার 55/4-এর সাথেও যদি 4 গুণ করতাম, এই 4 4 তো কাটাই যেত। তাহলে এদিকে ওপরে কত হবে, ওপরে হবে 60, ঠিক আছে। তাহলে 4 15 60, এটাকে আমি এখানেই লিখছি যে 4 15 60, আর একটা 4 12 48, আর মাঝের ভ্যালুটা কত, মাঝের ভ্যালুটা হচ্ছে 55। এটাকে অ্যালিগেশন যদি করি, প্রথমে 55 থেকে 48 মাইনাস করি, আর এদিকে 60 থেকে 55 মাইনাস করলে কত হবে, এদিকে হবে 5, আর এদিকে কত হবে, 2 এ 50 7, 7.5 অনুপাতে মিশ্রণ করতে হবে, ঠিক আছে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে কোণ ওবিসি সমান কত হবে। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ হলো। এবার ও পরিবৃত্ত, তাহলে এই মাঝেরটাকে ও ধরলাম, ঠিক আছে, এই মাঝেরটাকে ও ধরলাম। তাহলে এইটাকে যদি এটা এই রকম করে হবে, এটা একটা ও পরিবৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে ও। এবার এটাকে যদি এ ধরি, এটাকে এ ধরলে এটাকে বি, এটাকে সি, ঠিক আছে। এবার কোণ বিএসি যেটা মাঝে থাকে, আমরা ছোটোতেই শিখেছি, যেটা মাঝে থাকে সেই কোণটার ভ্যালু এটা হয়। তাহলে এই যে এই কোণটা, এই কোণ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। কোণ এটার ভ্যালু যেটা হয়
কোন যখন এটার ভ্যালু হবে ত্রিভুজের মধ্যে আর ও পরিবৃত্তের এটা তার দ্বিগুণ হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এই যে ওপরে তার যে কোণটা হয় এর দ্বিগুণ কোণ হয় এইটা, এটা আমাদের সূত্র আছে, কিন্তু এটা তোমরা এইভাবে মনে রাখবে, ওপরের যে কোণটা হয় এই কোণটা দেখো তার দ্বিগুণ হবে আমাদের এই কোণটা। তাহলে ও কোণটার মান কত হলো, 50 দুগুণে হচ্ছে কত, 100। তাহলে ও কোণটার ভ্যালু কত পেলাম, 100 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার এখানে বলা আছে ও বিসি মানে এই কোণটার ভ্যালু কত হবে। তাহলে এইটাকে যদি আমি আলাদাভাবে অঙ্কন করি, মানে এটা একটা আমাদের ত্রিভুজ হচ্ছে, তাহলে এইটা যদি আমাদের একটা আলাদাভাবে ত্রিভুজ হয়, তাহলে এইটার ভ্যালু যদি আমাদের 100 ডিগ্রি বলা থাকে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়, ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলে 80 ডিগ্রি হবে, ঠিক আছে, এই দুটো কোণ মিলে 80 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ কত ডিগ্রি হবে, তাহলে একটা কোণ 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ এটাও 40 ডিগ্রি হবে, এটাও 40 ডিগ্রি হবে। তাহলে টোটালকে যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এবার কোণ বি বলুক আর কোণ সি বলুক, এই 40 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ বি চেয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে সি। তাহলে ও বি সি মানে এই কোণটা আমাদের চেয়েছে, এই কোণটা, অর্থাৎ 40 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে সি চাইলেও আমাদের কিন্তু 40 ডিগ্রি হতো। অজয় অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য, অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। দুজন ছিল, একটা ছিল কে অজয় আর একটা ছিল কে অনিল, ঠিক আছে। আর এখানে তোমরা এই অংশীদারি কারবারের ক্ষেত্রে মনে রাখবে প্রফিট ইকুয়াল টু হচ্ছে কি ইনভেস্ট ইনটু টাইম। তাহলে এখানে অজয় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করেছিল। অজয় কি করেছিল, 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করেছিল, এটা হচ্ছে তার প্রফিট, ঠিক আছে, যে ইনভেস্টের সাথে টাইমকে গুণ করলাম। একই রকমভাবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বলা নেই, ধরলাম X টাকা বিনিয়োগ করেছিল 4 মাসের জন্য। এটাই কল টু বলা আছে যদি লাভের 20% পাই, যদি অনিল লাভের 20% পাই, তাহলে প্রথমে অজয় ছিল, তাহলে এখানে আমরা এই অজয় লিখব, ঠিক আছে, তার লাস্টে অনিল ছিল। অনিল পাচ্ছে 20%, তাহলে অজয় নিশ্চয়ই 80% পাবে। পার্সেন্টেজ সবসময় 100তে থাকে। এখানে বলা আছে অনিল, এখানে বলা আছে কি যে অনিল লাভের 20% পায়, তাহলে অনিল এখানে শেষে, তাহলে এখানে শেষে লিখব 20, তাহলে অজয় কত পাবে, এখানে 80 পাবে। এইটাই হচ্ছে এই ইনভেস্ট ইনটু টাইম প্রফিট, আর প্রফিটের রেশিও হচ্ছে কত, এদিকে 4, অর্থাৎ 4:1। তাহলে এদিকে কত হচ্ছে 8,000 গণিত হচ্ছে 8, তলায় কত, তলায় হচ্ছে x গণিত 4, এটা ইকুয়াল টু কত 4, তলায় হচ্ছে 1। এটাকে সলভ করে দাও, তাহলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু কত, তাহলে কোণাকুণি গুণ করে দাও, অর্থাৎ 4,000। তাহলে এখানে কি যে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল, 4,000 টাকা, কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে এখানে গোলকের যে আয়তনের ফর্মুলা দুটোই, এটা একটা গোলক, দুটোই গোলক বলা আছে, একটা গোলকের বড় ব্যাসার্ধর মানটা বড় দেওয়া আছে, আর একটা গোলকের ব্যাসার্ধ ছোট বলা আছে। এবার বড় ব্যাসার্ধ এবার যখন গলাবে, ঠিক আছে, এটা মনে রাখবে যখন কোনো কিছুকে গলাবে তখন তার পুরো আয়তনটাকে চেঞ্জ করতে হয়, আয়তনটাকে চেঞ্জ করতে হয়। তাহলে এখানে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, একটা বড় হাতের আর সেটাকে আবার ভাগ করব কি 4/3 পাই আর একটা ছোট হাতের আর কিউব। এবার আয়তনকে আয়তন দিয়ে ভাগ করলেই আমাদের ওই সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে 4/3 পাই, 4/3 পাই তো কাটাই যাবে, ওপরে আর কিউব মানে বড় যেটা ব্যাসার্ধ এটাকে গলাবে, অর্থাৎ এটাকে গলিয়ে নিচে কত এই 1 সেমি ব্যাসার্ধকে গলাবে, ঠিক আছে। তাহলে 1 গণিত 1 গণিত 1। তো এটাকে গুণ করলে কত হবে, এদিকে 8-এর কিউব কত হয় 512, ঠিক আছে। 512টি কিন্তু কতগুলি গলিয়ে 512, এখানে কি বলা আছে কতগুলি গোলক পাওয়া যাবে, 512টি কিন্তু গোলক পাওয়া যাবে। এরপর পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। যদি কিন্তু মাথাপিছু গড় 1 টাকা করে কমে যায়,
1 টাকা করে কমে যায় তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিদিনের গড় খরচ কত ছিল? ধরলাম যে প্রতিদিনের গড় খরচ ছিল x টাকা। তাহলে এখানে 35 জন ছাত্রের মোট কত টাকা খরচ হয়েছিল? 35x টাকা। ঠিক আছে, 35x টাকা, যেহেতু 35 জন ছিল, গড় খরচ ধরলাম x। এবার বলা আছে 7 জন বৃদ্ধি পেল। ঠিক আছে, হোস্টেলের মেসের খরচ 42 টাকা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে 35x টাকা ছিল, এবার 42 টাকা বৃদ্ধি পায়। এটাকে আমি একটু হাইলাইট করে রাখলাম। কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। আগে গড় ছিল x টাকা, এখন কি হলো? x টাকা কমে যায়, অর্থাৎ 1 টাকা কমে যায়, অর্থাৎ x মাইনাস 1 টাকা। তাহলে এখানে মোট খরচ কত টাকা হবে? গড় খরচ হচ্ছে এইটা, তাহলে মোট খরচ কত হবে? আগে 35 জন ছিল, এখন 7 জন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কতজন? 42 জন। এখানে 35-এর সাথে x গুণ করেছিলাম, এটা হলো 35x টাকা টোটাল খরচ। এখানে 42-এর সাথে x মাইনাস 1 আমাদের গুণ করতে হবে, এটা হবে কি? 42 জনের মোট খরচ। তাহলে এদিকে কত হচ্ছে? 42x মাইনাস হচ্ছে 42। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার এখানে যেটা আমরা হাইলাইট করে রেখেছি যে 42 টাকা বৃদ্ধি পায়, মানে টাকার বৃদ্ধি বা হ্রাস বলুক, সেটা আমাদের পার্থক্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের পার্থক্য দেওয়া থাকে, তাহলে এখানে আমাদের টাকার পার্থক্য কত? একটা 35x আর একটা হচ্ছে 42x মাইনাস 42। এটা আমাদের টাকা দুটো, প্রথমে 35x ছিল, এখন এটা ছিল। এবার এদের পার্থক্য কত হবে? তাহলে এখানে 42x মাইনাস হচ্ছে 42 মাইনাস কত? মাইনাস হচ্ছে 35, মানে এদের পার্থক্য করলাম। আর বৃদ্ধি বা হ্রাস বলুক, ওইটার অর্থ হচ্ছে পার্থক্য তোমাকে বের করতে হবে। এবার টাকার পার্থক্য আমরা এদিকে করলাম, আর এইটা ইকুয়ালটুই বলা আছে কত? 42 বলা আছে। মাইনাস 42 সমানের দিকে গেলে হবে কি? প্লাস 42 হবে। তাহলে এদিকে 42 থেকে 35 বাদ দিলে কত হবে? এদিকে হচ্ছে 7x। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে কত? 84। তাহলে 7 বারং 84। তাহলে এখানে প্রতিদিনের যে গড় খরচ সেটা হচ্ছে 12 টাকা। 12, ঠিক আছে। ও, এই কোশ্চেনটা একটু ভুল আছে, যে গড় খরচ ধরেছিলাম x, সেটা আমরা পেলাম 12, কিন্তু এখানে আমাদের কি চেয়েছে? এখানে চেয়েছে, বলা আছে মোট খরচ। তাহলে 35x হচ্ছে মোট খরচ, তাহলে 35-এর সাথে 12 গুণ করতে হবে, এটা হয়ে যাবে আমাদের মোট খরচ। এই ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে, প্রতিদিনের মোট খরচটা বলতে হতো। তাহলে এদিকে 5 বারং 60, এদিকে 3 বারং 36, 42, 420 টাকা। তাহলে এখানে যে মোট খরচ হবে সেটা হবে 420 টাকা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6টি সংখ্যার গড় 17, তবে সংখ্যাগুলির যোগফল কত? তাহলে এখানে আমরা অ্যাভারেজ ইকুয়াল টু কি জানি? অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল সাম, যোগফল বাই হচ্ছে কি? সংখ্যা। তো এখানে আমাদের কি বলা আছে? যোগফলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সামটা আমাদের উপরে, যোগফলটা বের করতে হবে। তাহলে সাম ইকুয়াল টু কী হবে? এই কোনাকুনি গুণ করো, অ্যাভারেজের সাথে আমাদের সংখ্যাকে গুণ করতে হবে। অ্যাভারেজ কত আছে? অ্যাভারেজ বলা আছে কত? 17, আর সংখ্যা কত বলা আছে? 6টা। 60, 6 7 42, অর্থাৎ 102। ঠিক আছে, যে যোগফল হবে কত? 102। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? তাহলে এই ঘনক, তারপর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তারপর বৃত্ত, এগুলোর যদি এরকম অঙ্ক থাকে, তখন আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এই ফর্মুলা। এবার পার্সেন্ট, তাহলে প্রথমে 10% করে কমানো আছে প্রতিটি বাহুই, তাহলে এখানে -10 বৃদ্ধি বললে আমরা কি করতাম? প্লাস করতাম। এবার মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। তাহলে 10 × 10 তলায় হচ্ছে কত? 100। তাহলে এদিকে মাইনাস মাইনাস কী হবে? প্লাস হবে, তাহলে -20 হবে। ঠিক আছে, প্লাস হবে কত? এদিকে 0 0 কেটে দাও, অর্থাৎ 1। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 20 থেকে 1 বাদ দিলে 19, আর বড়টার আগে মাইনাস সাইন আছে, অর্থাৎ হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে 19% কিন্তু হ্রাস পাবে। ত্রিভুজের নিচের ত্রিভুজে যদি এসি সমান 20 মিটার, এবি সমান x মিটার, বিসি সমান এত মিটার হয়, তবে এবি সমান কত? এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। প্র্যাকটিস সেটগুলো যারা রেগুলার করে থাকবে, এই অঙ্কগুলো অসুবিধা হবে না। এসি সমান 20 বলা আছে, তাহলে এসি সমান কত? 20 মিটার বলা আছে, তাহলে এখানে আমরা 20 লিখলাম। ঠিক আছে, এবার এই এবি সমান কত বলা আছে? x মিটার বলা আছে, আর বিসি বলা আছে কত? 50 মাইনাস হচ্ছে x।
এই যে ত্রিভুজের এই যে এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির সামনের কোণটাকে কি বলা হয়, সামনের যে বাহু সেটাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। আর আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 20 স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমির স্কোয়ার অর্থাৎ 50 মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে এখানে এক্সের স্কোয়ার এটা ইকুয়াল টু কত, 20 স্কোয়ার হচ্ছে 400 প্লাস এটাকে যদি এ ধরি আর এটাকে এ আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 50-এর স্কোয়ার কত হবে, 2500 হবে, মাইনাস 2ab মাইনাস 2 এটাকে আমরা 50 ধরেছি, বিটাকে আমরা এক্স ধরেছি, তাহলে 50 দুগুণে 100x হচ্ছে প্লাস হচ্ছে বি এর স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার। এটাকে যদি আমরা একদিকে করি যে এদিকে তো এক্সের স্কোয়ার ছিল সমানের এদিকে প্লাস এক্স স্কোয়ার, সমানের দিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার 100x এটাকে আনলে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এদিকে মাইনাস 100xটা এদিকে হবে প্লাস 100x, আর এটা ইকুয়াল টু কত হবে 400 আর এদিকে 2500 অর্থাৎ 2900। তাহলে এদিকে আমাদের প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার তো কাটাই যাবে, তাহলে 100x এটা ইকুয়াল টু 2900, তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে 29। তাহলে এখানে আমাদের এ বি সমান চেয়েছে আর এ বি সমান কী ধরেছি, এক্স ধরেছি, ঠিক আছে। এ বি সমান এক্স বলা ছিল আর এক্সের ভ্যালু কত পেলাম, 29 পেলাম, তাহলে 29 মিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর 96 টাকা, তাহলে সুদের বার্ষিক হার কত, সুদের হার বার্ষিক কত। তাহলে এখানে আমাদের ফর্মুলা আছে যে ডিফারেন্স ইকুয়াল টু পি, এদিকে হচ্ছে আর বাই 100 আর এইদিকে হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে ডিফারেন্স মানে পার্থক্য, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এখানে পার্থক্য কত বলা আছে, 96 টাকা বলা আছে, প্রিন্সিপাল কত টাকা বলা আছে, 15,000 টাকা বলা আছে, ইন্টু এন বলা আছে কত, 2 বছর অর্থাৎ এটাকে আমরা 2 লিখলাম। তাহলে আর এর স্কোয়ার, আরকে 2 দিয়ে গুণ করলে আর এর স্কোয়ার হবে, সরি আরকে দুবার গুণ করলে 2 দিয়ে নয়, আর স্কোয়ার যেহেতু আছে এভাবে গুণ করবো, আরকে আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার হবে, আর 100কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 10,000 হবে। তাহলে এদিকে 3টে শূন্য এদিকে 3টে শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, ঠিক আছে। সমানের সামনাসামনি কাটা যায়, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 32-এর সাথে 2 গুণ করো অর্থাৎ 64, তাহলে স্কোয়ার উঠে এদিকে কী হবে, রুট হবে, তাহলে আর ইকুয়াল টু বাইরে বেরিয়েছি কী হবে, 8 8 64, তাহলে রেট কত পেলাম, 8% রেট, অপশান ডি। দুটি সংখ্যার যোগফল 27 গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যা একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, এদের যোগফল বলা আছে কত, সাম বলা আছে 27, গুণফল অর্থাৎ এক্স গুণিত ওয়াই এইটা ইকুয়াল টু কত বলা আছে 182। তো এখানে এই 182 থেকেই আমাদের অ্যান্সারটা আসবে। কিভাবে আসবে, এই 182টাকে আমরা কি করব, ভাঙবো, 2 দিয়ে কাটো, 9 দিয়ে 9 দুগুণ 18, 1 7 13 91। তাহলে দেখো এদিকে হচ্ছে 7 দুগুণে 14 আর 13, তাহলে এখানে 14-র সাথে 13 যদি গুণ করি তবে কত হবে, 14-র সাথে 13 গুণ করলে 182 হবে, আর এদিকে 14-র সাথে যদি 13 যোগ করি তাহলে কত হবে, এদিকে হবে 27, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 14, একটা সংখ্যা পেয়ে গেলাম 13। তাহলে এখানে বলা আছে ছোট সংখ্যাটি কোনটা, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের 13, ঠিক আছে। তাহলে 13 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে এইদিকে প্রথমে 50 পয়সা বলা আছে, তারপর হচ্ছে 25 পয়সা আর একটা হচ্ছে 10 পয়সা। এখানে আমাদের মুদ্রার সংখ্যা অর্থাৎ কয়েন রেশিও কত বলা আছে, কয়েন রেশিও বলা আছে 5:8:3। এখানে আমাদের টাকা যখন বলা আছে তখন আমাদের কি করতে হবে, টাকার রেশিও বের করতে হবে, টাকা রেশিও অর্থাৎ প্রাইস রেশিও বের করতে হবে। তাহলে প্রাইস রেশিও কি করে বের করব, 50 পয়সার 5টা কয়েন আছে, তাহলে ক টাকা হবে, তাহলে 50 পয়সার 5টা কয়েনে 5 5 25 অর্থাৎ 250 পয়সা হবে। ক্লিয়ার।
25 পয়সার 8টা কয়েনে কত হবে? তাহলে 25 পয়সার 8টা কয়েনে কত পয়সা হবে? 200 পয়সা হবে। আর 10 পয়সার 3টে কয়েনে হবে 30 পয়সা। টোটাল কত পয়সা হচ্ছে? এদিকে 480 পয়সা এখানে টোটাল হচ্ছে। এখানে আমাদের আছে টাকাতে, আমাদের কি করতে হবে? এই টাকাতে আছে, এই টাকাতে আনতে গেলে এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, এটা পেয়ে গেলাম টাকাতে। তাহলে টোটাল পেলাম আমরা 480/100 টাকা, কিন্তু এখানে বলা আছে মোট হচ্ছে 144 টাকা। তাহলে এটার ভ্যালুই কত? এটার ভ্যালুই হচ্ছে 144। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 144 গণিত ওপরে 10, তলায় হচ্ছে কত? 48। 12 দিয়ে কাটো, 4 12 48, 12 দিয়ে 12 ইন্টু 12 স্কোয়ার 144 হয়, 4 দিয়ে কাটো 3, তাহলে 3 10 30। 1 ইউনিট সমান কত পেলাম? 30। এবার বলা আছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা আমাদের হচ্ছে এইটা। এবার মুদ্রার সংখ্যা হচ্ছে আমাদের এইটা যে 5 ইউনিট। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 30 হলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 30 ইন্টু 5 অর্থাৎ 3 5 15 অর্থাৎ 150টি। ঠিক আছে, 150টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার এখানে এই 50 পয়সার, এখানে 25 পয়সার বের করতে গেলে আমরা কি করতাম? 1 ইউনিটের সাথে আমরা 8 দিয়ে গুণ করতাম। 10 পয়সার বের করতে গেলে যদি মুদ্রার সংখ্যা বের করতে বলতো তাহলে 1 ইউনিটের সাথে আমরা 3 গুণ করতাম। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, যদি এক্স tan 45 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মানে গণিত tan 30 ডিগ্রি হয়, তবে এক্সের মান কত? এই অঙ্কগুলো আমাদের ডাইরেক্ট সরাসরি মান মুখস্থ করতে হবে। তাহলে এক্স tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এক্সের সাথে আমরা এদিকে 1 গুণ করলাম। আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এটা ইকুয়াল টু কত? cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 গণিত এদিকে tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। ঠিক আছে, এবার এটাকে দেখো, কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। সমানের সামনাসামনি কাটাকুটি যায়, ওপর নিচ কাটাকুটি যায়, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কিছুই পড়ে থাকলো না, 1 পড়ে থাকলো, 1 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এক্স একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। দুজন একসাথে কাজ করলে ওই কাজটা কত দিনে করতে পারবে? এই অঙ্কগুলোর তো লসাগু ধরে করেছো, তাহলে এখানে সরাসরি কি করবে? এখানে একবার এইটাকে গুণ করবে, একটাকে একবার যোগ করবে, দেখবে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 20 যোগ হচ্ছে 30। তাহলে এখানে আমাদের লসাগু টসাগু বের করার কোনো ঝামেলা থাকবে না। তাহলে এদিকে হচ্ছে কত? 20 গণিত 30, এটাকে আমরা গুণ করব না, আর এদিকে হচ্ছে কত? 50। তাহলে এদিকে একটা 0 0 কেটে দাও, তাহলে এদিকে 5 4 5 20 অর্থাৎ 3 4 12, 12 দিনে কিন্তু কমপ্লিট করবে। অপশন ডি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো যথাক্রমে 315 ও 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যা কত? আমাদের এখানে ফর্মুলা আছে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে কি? প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে কি? দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু কত আছে? লসাগু হচ্ছে 315, গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 7। এবার একটা সংখ্যা কত বলা আছে? 35, তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে 7 দিয়ে কাটো, 5 7 35, আর 5 দিয়ে কাটো, এদিকে 5 6 30, 3 5 15, তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 63। এক্স ইকুয়াল টু 63। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? তাহলে 1/7 অংশ বৃদ্ধি পেয়ে মানে প্রথমে 7 ছিল, এবার 1 বৃদ্ধি পেয়েছে, মানে এখানে মূল টাকাটা সবসময় নিচে হয় মূল টাকা। ঠিক আছে, এই যেমন তোমরা যদি প্রফিট অ্যান্ড লস করে থাকো, যদি হয়তো বলা থাকে 50%, উঠে কি হয়? তলায় 100 হয়। এটা এই যে এই তলারটা সবসময় এটা আমাদের ক্রয় মূল্য হয়, সবসময় অরিজিনাল হয়, তাহলে এই নিচেরটা হলে সবসময় অরিজিনাল। তাহলে এখানে মূল টাকা ছিল 7 টাকা, এবার 1 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে কত টাকা হয়েছে? 8 টাকা হয়েছে। কিন্তু এখানে বলা আছে না ভাই 40 টাকা হয়েছে বৃদ্ধি পেয়ে, কিন্তু এখানে পেলাম 8 টাকা। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 40। 1 ইউনিটের ভ্যালু কত? 5 8 40। তাহলে মূল টাকা হচ্ছে 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 5 7 35। এটাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 69, এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে অনেকবার করিয়েছি। প্রথমে 999কে কী করব আমরা? 999কে কমন নেব। কতবার আছে? এখানে আমাদের লাস্ট 6 পর্যন্ত আছে, মানে 6টা 999 আছে, মানে 6 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে,
এবার এটাকে এই কমন করব কি, তাহলে এখানে কমন নিয়ে নিলে মানে 999কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো 1/7 যোগ চিহ্ন 2/7, আমাদের এইভাবে আমাদের কত 6/7 পর্যন্ত। এখানে এটাকে যদি গুণ করি তাহলে 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 9 54 আর 5 হচ্ছে 59, 6 9 54 আর 5 হচ্ছে 59। ঠিক আছে, এটার সাথে কি করব, এবার 7 যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কি পড়ে থাকবে উপরে 1 + 2 + 3 + 4 + 5 + 6। ঠিক আছে, তাহলে এদিকে 5994 যোগ চিহ্ন, এটাকে যোগ করলে দেখবে ওপরে 21 হচ্ছে, তলায় 7। মানে অঙ্কটা এতবার প্র্যাকটিস সেটে করিয়েছি, মানে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, তারপর এই যে টেক্সটবুক থেকে যে মানে ক্লাসগুলো করাতাম সেগুলো তো অনেকবার ছিল। 7 3 21, এটাকে যোগ করলে কত হবে 5 9 9, আর 3 যোগ করলে কত হবে 5 9 9 7। ঠিক আছে, 5 9 9 7। 720 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A B এর থেকে 40 টাকা বেশি পায়, C A এর থেকে 30 টাকা বেশি পায়। তবে C কত টাকা পাবে? 3 জন আছে, A B আর একটা হচ্ছে C। A বলা আছে B এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে B যদি X টাকা পায় তাহলে A কত টাকা পাবে? 40 টাকা বেশি, অর্থাৎ X + 40 টাকা পাবে। ঠিক আছে, C A এর থেকে 30 টাকা বেশি পায়, C A কত টাকা পাচ্ছে? X + 40 টাকা পাচ্ছে, এর থেকে 30 টাকা বেশি পায়, অর্থাৎ +30 করলাম। মোট বলা আছে 710 টাকাকে ভাগ করছে, আর এখানে মোট কত টাকা পেলাম? X + 40 X, আর এদিকে হচ্ছে X + 70। এটাকে যদি আমরা যোগ করি, মোট টাকাটা যদি বের করি তাহলে X + 40 + X প্লাস হচ্ছে কত X + 40 আর 30 যোগ করলে হবে 70। এটা হচ্ছে মোট টাকা, কিন্তু বলা আছে 710 টাকা, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? 710 টাকা। তাহলে এদিকে 3টে X অর্থাৎ 3X, আর এদিকে 40 আর 70 যোগ করলে কত হবে? 110। তাহলে এদিকে +110 সমানের এদিকে গেলে -110 হয়ে যাবে, তাহলে 0 0 6। তাহলে 3 = কত হবে? X = কাটা দিলাম, অর্থাৎ 200। X = 200 পেলাম। এখানে বলা আছে C এর ভ্যালু কত হবে, C কত টাকা পাবে? তাহলে C এখানে পাচ্ছে কত টাকা? X + 40। ঠিক আছে, X + 40 মানে কত? X + 70 পাচ্ছে। তাহলে X এর ভ্যালু কত পেয়েছিলাম? 200। তাহলে 200 + 70 অর্থাৎ 270 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে C পাচ্ছে 270 টাকা। কোনো সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটাকে যদি আমরা x ধরি তাহলে x এর সাথে 25 x, কোনো সংখ্যার 25% মানে x সংখ্যার 25% উঠে তলে 100 হলো। এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করব, কি যোগ করতে হবে? 150 এর 30%, 30% উঠে তলায় 100 হলো। ঠিক আছে, এটাকে যোগ করলে কত হয়? 75 হয়। তাহলে এটাকে এবার আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে 25 4 100, তাহলে উপরে 1, এদিকে একটা 0 3 15 45, তাহলে x/4, এদিকে 45, এটা সমান কত হবে? এই +75টা, এই 45টা এদিকে গেলে -45 হবে, তাহলে এদিকে কত হচ্ছে? 30। তাহলে x = কত হবে? তাহলে 40-এর সাথে 30 গুণ করো, 3 4 12, অর্থাৎ 120। ঠিক আছে, 120, x = 120। সংখ্যাটি কত? 120 কারেক্ট অ্যান্সার। কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা হয়। 7/1/2 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা হবে? তাহলে এটা একটু যদি ভাবো, দেখো কত অংশ, মানে এখানে বলা আছে 3 মিনিটে এত 1/3 অংশ, মানে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো যে 3 মিনিটে খালি হচ্ছে কত? 1/3 অংশ। 1 মিনিটে কতটা হবে? 1 মিনিটে খালি করা হয় 1/3, আর এটাকে 1-এর ওপরে যেটা থাকে সেটাকে আমরা সবসময় ভাগ করি, মানে 1/9। এত মিনিটে অর্থাৎ 7/1/2 মিনিটে কত অংশ পূর্ণ করবে? তাহলে 7×14 15/2 মিনিটে কত অংশ পূর্ণ করবে? তাহলে এদিকে হচ্ছে 1/9। এবার 1-এর পরে যে সংখ্যাটা দিয়ে আমরা মানে 1-এর পরে যে মানটা বের করি, মানে এটার আমরা বের করছি, সরাসরি আমরা কি করব? গুণ করে দেব। 3 3 9, 3 5 15, অর্থাৎ ওপরে 5, তলায় হচ্ছে কত? 6। 5/6 অংশ পূর্ণ হবে।
এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? 3 জন আছে, এ আছে, বি আছে আর সি আছে। এ পাচ্ছে মোট মূলধনের 1/3। তাহলে মোট মূলধন এবার 1/3 যেটা আছে সবসময় আমরা নিচে যেটা থাকবে সেটাকে আমরা মূলধন ধরবো। যখন ভগ্নাংশের যখন নিচেরটা থাকবে সবসময় আমরা নিচেরটাকে মূল ধরবো, কারণ সেটাকে কাটাকুটি সুবিধা হবে। তাহলে টোটাল যে মূলধন, ঠিক আছে, টোটাল যে ইনভেস্ট সেটা হচ্ছে ধরলাম 3 ইউনিট। এবার এ পাচ্ছে মূলধনের 1/3, মানে 3-এর মানে মূলধন হচ্ছে 3 ইউনিট, এটার 1/3। তাহলে এটা কাটাকুটি করে কত হবে? এ পাচ্ছে 1 ইউনিট। এবার বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান। বি সমান কি পায়? এ যা দেয় এ আর সি এর সমান মূলধন। সি যদি এক্স টাকা দেয় তাহলে বি কত টাকা দেবে? এ আর সি এর যোগফলের সমান দেবে। তাহলে এ কত দিয়েছে? 1 টাকা, আর সি কত দিয়েছে? এক্স টাকা। তাহলে এদের সমান দেবে বি। ঠিক আছে, তাহলে এখানে টোটাল মূলধন কত পেলাম? এদিকে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স, এটা ইকুয়াল টু টোটাল মূলধন এখানে ধরেছিলাম 3 ইউনিট, তাহলে এটা সমান হচ্ছে 3। তাহলে এদিকে হচ্ছে 2 প্লাস 2x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 3 প্লাস 2 সমানের দিকে গেলে -2। তাহলে x ইকুয়াল টু কত হবে? 3 থেকে 2 বাদ দিলে 1, আর এদিকে 2টা তলায় চলে আসবে, অর্থাৎ 1/2। তাহলে এ এখানে 1 ইউনিট পাচ্ছে। তাহলে আমি এই সাইডে লিখছি যে এ পাচ্ছে কত? 1 ইউনিট। বি কত পাচ্ছে? বি পাচ্ছে 1 প্লাস এক্স, মানে কি এক্সের ভ্যালু আমরা 1/2 পেলাম। তাহলে 1 প্লাস 1/2 মানে কত? 2 একে 2 একে 3/2 পাচ্ছে। আর সি কত পাচ্ছে? সি পাচ্ছে হচ্ছে এক্সের ভ্যালু পেলাম 1/2। তলার যে 2টাকে যদি আমরা কাটতে চাই তাহলে প্রতিটার সাথে 2 দিয়ে গুণ করতে হয়, এটা আমরা জানি। তাহলে এ পেয়ে গেলাম কত? এ পেয়ে গেলাম 2 ইউনিট, এই বি পেয়ে গেলাম 3 ইউনিট, আর সি পেয়ে গেলাম হচ্ছে 1 ইউনিট। টোটাল লাভ বলা আছে 900 টাকা, আর এখানে কত? 3, 2, 5, 1, 6। টোটাল এখানে পেলাম আমরা 6 ইউনিট টাকা। এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আমরা এটাকে একটু ছোট করে রাখলাম। তাহলে এটাকে যদি আমরা এবার রাখি যে এই টোটাল হচ্ছে 2, 3, 5, 1, 6 ইউনিট লাভ, কিন্তু এখানে বলা আছে কত? 900 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 303 দিয়ে, এদিকে 6 দিয়ে হবে কত? 6 কে 6, 3 0, 150। তাহলে 1 ইউনিটের ভ্যালু 150 পেলাম। তাহলে এখানে বলা আছে সি কত টাকা লভ্যাংশ পাবে? সি এর ইফিসিয়েন্সি ইউনিট কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু 150ই পেলাম। তাহলে 150 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত, একটাকে 5x ধরলাম আর একটাকে আমরা 8x ধরলাম। এদের অন্তর বলা আছে 69, আর এখানে আমরা দেখছি কত অন্তর? এখানে আমরা দেখছি 3x এর অন্তর, কিন্তু এটার বলা আছে কত? 69। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে x সমান কত? 23। তাহলে বড় সংখ্যাটা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 8x। তাহলে 8 ইন্টু এক্স এর ভ্যালু কত? 8 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কত? 23। তাহলে ইন্টু 23, 3 8 24 4, হাতে থাকলো 2, 8 দুগুণে 16, 2 18, 184। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 184। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। কাকুলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যস্থানে থাকবে? এটা একটা জিআই, ঠিক আছে। এটা দেখো প্রথমে কি বলছে, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। তাহলে এখানে যদি আমাদের রিনা হয়, সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে এখানে যদি আমাদের সুনিতা বসায় তাহলে এখানে সুনিতার বয়সের দ্বিগুণ। তাহলে সুনিতা যদি এক্স হয় তাহলে এটা হবে 2x, মানে এইদিকে হবে ছোট, এদিকে হবে ছোট, আর এদিকে হবে বড়, ঠিক আছে। এদিক থেকে এদিকে যাবে বড়র দিকে, ঠিক আছে। বড়গুলো আমি সামনের দিকে লিখব। নমিতার বয়স শ্রাবণীর বয়সের থেকে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। তাহলে শ্রাবণী কি সুনিতার থেকে বড়? তাহলে এর পাশে তো এই রিনা আছে, তাহলে শ্রাবণী কি সুনিতার থেকে বড়? তাহলে এখানে আমরা শ্রাবণীকে লিখলাম। আবার নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, তাহলে এখানে শ্রাবণী কোথায় বসবে? শ্রাবণী আমাদের এখানে বসবে, যে শ্রাবণী
নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, তাহলে এখানে আমরা মাঝে নমিতাটাকে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি এন লিখে রাখলাম, নমিতা এর থেকে ছোট যেহেতু। এবার বলা আছে কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে শ্রাবণীর বয়স যদি এক্স হয় তাহলে কাকলির বয়স কত হবে, কাকলির বয়সের শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে এখানে শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে কাকলির বয়স কত হবে, তাহলে এই কাকলির বয়স হবে, এদিকে এটাকে আমরা কে ধরলাম, ঠিক আছে, দ্বিগুণটাকে আমরা দ্বিগুণের দিকে লিখব, এইটাকে আমরা কাকলি ধরলাম, এর দ্বিগুণ মানে 2x হবে, এখানে 2x ছিল তার পাশেই আমরা লিখলাম। বলা আছে কে বয়সের হিসেবে মধ্যস্থানে বসবে, তাহলে মধ্যস্থানে এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো বাদ দাও, অর্থাৎ রিনা বসছে মধ্যস্থানে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তবে পিতার বর্তমান বয়স কত, তাহলে ফাদার অনুপাত সন, এদের যে প্রেজেন্ট যে বয়স সেটা বলা আছে পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পিতার বয়স যদি 6 হয় পুত্রের বয়স 1 হবে। এবার 6 বছর পর কত বলা আছে, 6 বছর পরে বলা আছে 3 গুণ হবে, তাহলে পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে এদিকে 1 অনুপাত 3, তাহলে এদের ডিফারেন্সটা আমাদের সমান করতে হবে, মানে এই ডিফারেন্স দুটো আমাদের, এটার ডিফারেন্স দেখো 3 আর এটার 0, মানে সমান করতে হবে। কি করে সমান করব, এটার ডিফারেন্স 2 আর এটার ডিফারেন্স হচ্ছে 5, নিচের 2কে ওপরে দুটোর সাথে গুণ করব, অর্থাৎ এদিকে হবে কত 12 আর এদিকে 2, আর এদিকে কত হবে 3 5 15 আর 3 5 15 আর এদিকে হচ্ছে 5। এবার দেখো এটার ডিফারেন্স হচ্ছে 3, এটারও ডিফারেন্স 3, মানে প্রথমে বর্তমান ছিল, এবার 3 ইউনিট পরে 15 হলো, বর্তমানে 12 বছর ছিল, 3 ইউনিট পরে কত হলো, 3 ইউনিট পরে 15, এখানে তার ছেলের বয়স বর্তমানে 2 ছিল, 3 ইউনিট পরে 5, কিন্তু এখানে বলা আছে না 6 বছর পরে, কিন্তু এখানে পেলাম 3 ইউনিট পরে, কিন্তু এখানে বলা আছে 6 বছর পরে, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 2, 1 ইউনিটের ভ্যালু 2 হলে পিতার বর্তমান বয়স কত, তাহলে এইটা আমরা এটাকে সমাধান করছিলাম, তাহলে এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন, তাহলে পিতার বর্তমান, এটা আমাদের প্রেজেন্ট ধরেছি, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 হলে তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 12 × 2 অর্থাৎ 24 বছর, পিতার যে বর্তমান বয়স সেটা হবে 24 বছর। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টার্গেট আমাদের 8K সাবস্ক্রাইবার, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।